আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিতিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের উস্কানি বা সংঘাতের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো সংঘাত ওয়াশিংটনের জন্য একটি কঠিন শিক্ষা হিসেবে কাজ করবে। রোববার এক বক্তব্যে জেনারেল মুসাভি বলেন, ট্রাম্পের জানা উচিত তিনি এমন একটি সংঘাতে প্রবেশ করতে যাচ্ছেন যা তাকে কঠিন শিক্ষা দেবে। এই সংঘাতের ফলাফল নিশ্চিত করবে যে তিনি যেন আর কখনো বিশ্বজুড়ে হুমকির আস্ফালন করতে না পারেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যগুলোকে বেপরোয়া এবং একজন প্রেসিডেন্টের জন্য অযোগ্য বলে অভিহিত করেন। মুসাভি ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প যদি সত্যি যুদ্ধ করতে চান তবে তিনি আলোচনার কথা বলছেন কেন? মেজর জেনারেল মুসাভির এই সতর্ক বার্তা এমন এক সময় এলো যখন গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। জানুয়ারির শেষের দিকে ট্রাম্প ইরানের দিকে যুদ্ধ জাহাজের একটি সুন্দর আর্মার্ড পাঠানোর কথা বলেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর পরিণাম 2025 সালের জুনে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার চেয়েও অনেক বেশি ভয়াবহ হবে। তবে যুদ্ধবিরোধী সংগঠনগুলো সতর্ক করে বলেছে, আরেকটি সংঘাত বিপর্যয়কর হবে। তারা 2025 সালের 12 দিনের যুদ্ধের উদাহরণ টেনে বলেছেন, এ ধরনের অ্যাডভেঞ্চার পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত পরাজয় বয়ে আনবে। এদিকে সামরিক উত্তেজনা চললেও পর্দার আড়ালে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। গত 6 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। জেনারেল মুসাভি স্পষ্ট করে বলে দিয়েছেন, ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং শত্রুর যে কোনো ভুল পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আফগানিস্তানের তালেবান সরকার ঘোষণা করেছে, ইরান যদি কোনো ধরনের বিদেশি আগ্রাসনের শিকার হয় তবে আফগানিস্তানের জনগণ তাদের ইরানি ভাইদের পাশে দাঁড়াবে এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার এক বিবৃতিতে বলেন, যদি ইরান কোনো আগ্রাসনের শিকার হয় তবে আফগানিস্তানের মানুষ তাদের ইরানি ভাইদের প্রতি বিচ্ছিন্নভাবে সংহতি ও সমর্থন প্রকাশ করবে। তিনি বলেন, ইরান আগের সংঘাতগুলোতে বিজয়ী হয়েছে এবং যে কোনো ভবিষ্যৎ আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে তারা সম্পূর্ণ সক্ষম। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন তেহরান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে। গত সপ্তাহে আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা বিগদেলি জানিয়েছিলেন, কাবুলের সঙ্গে সম্পর্ক জোরদারে তেহরান দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। রয়টার্সের বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলে পেন্টাগন ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সেনা সূত্রে জানানো হয়েছে, এই প্রস্তুতি কেবল সীমিত হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রয়োজনে কয়েক সপ্তাহ ব্যাপী অভিযান চলতে পারে। আফগানিস্তান ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্ত ও পানি বণ্টন নিয়ে কিছু উত্তেজনা থাকলেও বর্তমানে দুই দেশই অভিন্ন শত্রুর বিরুদ্ধে একজোট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার কৌশলগত নৈকট্য আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। তীব্র ঘরোয়া রাজনৈতিক ও নিরাপত্তাগত বিরোধ, গাজা যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং ক্রমবর্ধমান সামাজিক অসন্তোষ ইসরায়েলকে এক বহুমাত্রিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মহল থেকে সতর্ক করা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসের প্রাক্কালে জর্ডান নদীর পশ্চিম তীরের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। অর্থনৈতিক বিধিনিষেধ, ফিলিস্তিনিদের কাজে বাধা এবং আল আকসা মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার 2 বছর পার হলেও হামাসকে ধ্বংস করার মতো ঘোষিত লক্ষ্যগুলো অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে খোদ ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে। অব্যাহত প্রাণহানি এবং বিশাল অর্থনৈতিক ব্যয় মন্ত্রিসভার উপর জনগণের আস্থা কমিয়ে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত এর 5 জন সাবেক প্রধান এবং কয়েক ডজন নিরাপত্তা কর্মকর্তা একটি কঠোর সমালোচনামূলক চিঠি পাঠিয়েছে।
করেছেন। ৭ অক্টোবরের হামলার পূর্বাভাস নিয়ে সরকারের উদাসীনতা এবং সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিদ্যমান এই দূরত্বকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গালান্তের মধ্যে রাজনৈতিক বিরোধ এবং নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলগুলোর কঠোর অবস্থান সংকটকে আরও ঘনীভূত করেছে। এর পাশাপাশি চলমান যুদ্ধ ও অর্থনৈতিক চাপের কারণে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ দানা বাঁধছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলি শাসন ব্যবস্থা এখন কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং রাজনৈতিক ও কাঠামোগতভাবেও বড় ধরনের পতনের ঝুঁকির সম্মুখীন। অব্যাহত এই অভ্যন্তরীণ বিভেদ দেশটিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে ইসরায়েল সরকার। জর্ডান উপত্যকা এবং পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকার বিশাল ভূমিকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে কয়েক হাজার একর ফিলিস্তিনি ভূমি এখন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি রাষ্ট্রের মালিকানাধীন হিসেবে গণ্য হবে। এটি কর্তৃপক্ষকে অনিবন্ধিত বা তথাকথিত পরিত্যক্ত জমিকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করার মাধ্যমে জমি বাজেয়াপ্ত করার বিষয়টিকে বৈধতা দেওয়ার সুযোগ করে দেবে। এটি কয়েক দশকের মধ্যে ভূমি দখলের অন্যতম বৃহত্তম ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এই জমিগুলো মূলত ইসরায়েলি ইহুদি বসতি সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে। ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই প্রক্রিয়ার মূল হোতা হিসেবে কাজ করছেন, যিনি আগে থেকেই পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার ঘোষণা দিয়েছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে ভূমি চুরির বৈধতা প্রদান হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েল এই নতুন নিবন্ধনের মাধ্যমে সেটিকে আইনি রূপ দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে পশ্চিম তীরের মাঝ বরাবর এই ধরনের ভূমি দখল ফিলিস্তিনিদের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করবে, যা ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তুলবে। ইসরায়েলের অর্থমন্ত্রী এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব মুছে ফেলার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। হামাস এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে অধিকৃত পশ্চিম তীরের ভূমি ডাকাতি এবং ইহুদিকরণের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে তারা একে একটি অবৈধ দখলদার শক্তির নেয়া অবৈধ ও অকার্যকর সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে। জর্ডান, কাতার এবং তুরস্ক সহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশও এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। গাজায় কর্মরত এক ইসরায়েলি সেনা সরাসরি ভিডিও চ্যাটে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা এবং নারীদের উপর যৌন সহিংসতার কথা স্বীকার করেছেন। টিকটকে আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর জেফ ডেভিডসনের সঙ্গে এক লাইভ স্ট্রিমিং চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গেছে লাইভ চ্যাটের শুরুতে ওই ব্যক্তি নিজেকে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান তিনি বর্তমানে গাজার ভেতর থেকেই কথা বলছেন। জেফ ডেভিডসন যখন তাকে তার চারপাশ দেখাতে বলেন, তখন ওই সেনা ক্যামেরা ঘুরিয়ে চারপাশে ধ্বংসস্তূপ দেখিয়ে বলেন, গাজা দেখতে চাও? অবাক হইও না, এখানে কোনো বাড়ি অক্ষত নেই, সব মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। যখন তাকে প্রশ্ন করা হয়, তোমরা কি অসংখ্য নারী ও শিশু হত্যা করেছ, সে কোনো দ্বিধা ছাড়াই বারবার উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে ভয়াবহ মুহূর্তটি আসে যখন ওই সেনা নিজেই যৌন সহিংসতার কথা উল্লেখ করে। সে নির্লজ্জভাবে বলে, আমরা শুধু তাদের হত্যাই করিনি, আমরা তাদের ধর্ষণও করেছি। আমি মজা করছি না, আমরা সত্যিই ধর্ষণ করছি, ঠিক আছে? মার্কিন ইউটিউবার জেফ ডেভিডসন ওই সেনাকে বারবার সতর্ক করে বলেন, তার এই কথাগুলো হাজার হাজার মানুষ লাইভে দেখছে এবং এর ফলে সে সারা বিশ্বের মানুষের ঘৃণার পাত্র হবে। এর জবাবে ওই সেনা ঔদ্ধত্যের সঙ্গে বলে, ব্রো, আমি এসবের কোনো তোয়াক্কা করি না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক মহলে নতুন করে স্বাধীন তদন্তের দাবি উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গাজা এবং পশ্চিম তীরে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ এনেছে। সংস্থাটি বলেছে, 2025 সাল জুড়ে চলা এই সহিংসতা নজিরবিহীন এবং এতে কয়েক লাখ মানুষ হতাহত ও বাস্তুচ্যুত হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগের মধ্যেই এই ঘটনা ঘটল। দক্ষিণ লেবাননের আকাশসীমায় টহল দেওয়ার সময় একটি ইসরায়েলি ড্রোন কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়। তবে এটি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ভূপাতিত করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী ড্রোনটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। গত কয়েক সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি একাধিকবার লঙ্ঘিত হয়েছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর অভিযোগ, ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমান প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে গোয়েন্দা নজরদারি চালাচ্ছে, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ড্রোনের এই ধ্বংসাবশেষ এমন এক এলাকায় পড়েছে যেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অত্যন্ত বেশি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর ইসরায়েলি বাহিনী ওই এলাকায় অতিরিক্ত নজরদারি শুরু করেছে, যাতে ড্রোনের স্পর্শকাতর প্রযুক্তি বা যন্ত্রাংশ অন্য কারো হাতে না পড়ে। লেবানন সরকার আন্তর্জাতিক মহলে এবং জাতিসংঘের কাছে ইসরায়েলি ড্রোন অনুপ্রবেশের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়ে আসছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে নতুন করে সংঘাত উস্কে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।